হাসপাতালের মতো একটি নীরব ও সংবেদনশীল কম্পাউন্ডে সেদিন সারা রাত ধরে চলেছিল একটি প্রতারক চক্রের ভয়ঙ্কর সব তাণ্ডব। বিশাল ফিলোসফিক্যাল জার্নি আছে। কেমন ছিল সেটি? Dr. Flanagan, I'm Robert Torelson. I want to know what went wrong. Your wife, Mr. Torelson, what happened to her happens in 1 out of 50,000 cases. There's no one to blame. ভিডিও ক্লিপটি হলিউডের একটি বিখ্যাত সিনেমার নাম নাইট সিন্দ্রোদা। সিনেমায় নায়কের ভূমিকায় ছিলেন ডাক্তার ফ্ল্যানার, একজন সার্জারি ডাক্তার। একদিন তার একজন বৃদ্ধা রোগী তার হাতে সার্জারির সময় সার্জারির টেবিলেই মারা যান। ডাক্তার ফ্ল্যানার এসছেন সমুদ্রের ধারে একটি শহর রোদান্তাতে বৃদ্ধার স্বামীকে কৈফিয়ত দিতে। ডাক্তার ফ্ল্যানার বলছিলেন, অ্যানেস্থেসিয়াজনিত জটিলতার কারণে 50,000 জনের একজন রোগীর ক্ষেত্রে এরকম দুর্ঘটনা ঘটতে পারে, যেটি তোমার স্ত্রীর ক্ষেত্রে ঘটেছে। বৃদ্ধা কিছুক্ষণ চুপ থেকে বললেন, ডাক্তার, 50,000-এর একজন তোমার কাছে একটি সংখ্যা, আর আমাদের 43 বছরের দাম্পত্য জীবন। আচ্ছা ডাক্তার, মৃত্যুর সময় তুমি কি আমার স্ত্রীর চোখের তারার রংটা দেখছিলা? এই যে আবেগের তীব্রতা, এটি ডাক্তার ফ্ল্যানার সামাল দিবেন কিভাবে যদি না দুই পক্ষের বিশ্বাস আর এমপ্যাথির একটা সম্পর্ক তৈরি না হয়? পৃথিবীর কোনো পেশাকে তো এরকম তীব্র মানবিক আবেগ মোকাবেলা করতে হয় না। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী বৃদ্ধা তার স্ত্রীর মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিলেও ডাক্তার ফ্ল্যানারকে সে কিন্তু আবেগের কাঠগড়ায় ঠিক দাঁড় করিয়েছিলেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকেই অভিনন্দন জানাচ্ছি যারা আমাকে দেখছেন। স্বাস্থ্য বা চিকিৎসা কেবল আমাদের মৌলিক অধিকার নয়, এটি আমাদের একটি বিশেষ আগ্রহেরও জায়গা। আর এটি কেবল বিজ্ঞান নয়, এটি এক ধরনের আর্ট। কারণ সেবাগ্রহীতা হিসেবে থাকেন রক্তে মাংসে গড়া মানবিক অনুভূতি সম্পন্ন একজন মানুষ, যার স্মৃতি আছে, শিক্ষা আছে, সমাজ আছে, ভালোবাসা আছে, মায়া আছে, মমতা আছে। তাই এই মানুষটিকে কেবল বিজ্ঞান দিয়ে নয়, তাকে মায়া, মমতা এবং দক্ষতা দিয়ে একসাথে ম্যানেজ করাটা খুব জটিল একটা কাজ। আর এই জটিল কাজটি করে থাকেন একজন চিকিৎসক। বর্তমানে যে কোনো চিকিৎসা ব্যবস্থার একেবারে কেন্দ্রে থেকে অধিনায়কের রোলটি প্লে করেন একজন ডাক্তার। আবার অনেক সময় একজন ডাক্তার নিজেই হয়ে ওঠেন একটি ইনস্টিটিউট। তাই সঙ্গত কারণে আমরা প্রথমেই অভিযোগের আঙুল তুলি ডাক্তারদের বিরুদ্ধে। আর এটি একাধারে কেবল কেন্দ্রে থাকা ডাক্তারদের প্রতি নয়, অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলির প্রতিও আছে। এবং এই চিত্র শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর প্রায় সব দেশেই এমন চিত্র দেখা যায়। যদিও 21 সেঞ্চুরিতে এসে ডাক্তারি পেশাকে আমরা সেলিব্রেটেড পেশা হিসেবে মনে করি, তাই বলে পৃথিবীর সব দেশে, সব যুগে এবং কি সব সমাজে ডাক্তাররা এমন সেলিব্রেটেড ছিলেন না। চিকিৎসা ব্যবস্থার বিবর্তন অর্থাৎ বিশ্ব পরিক্রমা চিকিৎসাবিদ্যার একটি বিশাল ফিলোসফিক্যাল জার্নি আছে। কেমন ছিল সেটি? প্রাচীনকালে চিকিৎসকদের মাধ্যমে রোগ নিরাময় হওয়ার ফলে চিকিৎসকদের তখন বন্দনা করতেন তারা। চিকিৎসকদের মাধ্যমে রোগ নিরাময়ের আকাঙ্ক্ষা তখনকার জনগণের মধ্যে এত প্রবল হয়ে উঠেছিল যে তখন তারা চিকিৎসককে দেবতার আসনে বসাতে শুরু করেছিলেন। চিকিৎসকদের এরকম রোগ নিরাময়ের ক্ষমতাকে এক ধরনের অলৌকিক ক্ষমতা বলে মনে করতেন তারা। তাই তখনকার যুগে ধর্মও ঈর্ষা করতে শুরু করেছিল চিকিৎসকদের। যেমন যিশু বলেছিলেন, যারা ঈশ্বরের অবহেলা বা পাপ করবে তারা চিকিৎসকদের হাতে পড়ার মতো শাস্তি পাবেন। কিন্তু আস্তে আস্তে অলৌকিক নিরাময়ের এই ক্ষমতা প্রদর্শন হয়ে উঠল মানুষের মন জয়ের অন্যতম উপায়। যিশু নিজেই রোগ আক্রান্তকে নিরাময় করে তার ঐশ্বরিক ক্ষমতার প্রমাণ দিয়েছিলেন, এবং কি গৌতম বুদ্ধও। প্রাচীনকালে চিকিৎসকদের এইরকম অলৌকিক ক্ষমতার অধিকারী এবং দেবত্ব আরোপের ফলে মূলত তখন থেকেই হেরে যেতে থাকেন চিকিৎসকেরা। কারণ একজন চিকিৎসক কখনোই দেবতা হতে পারেন না, আর চিকিৎসাতেও আসলে কোনো অলৌকিকত্ব নেই। কিন্তু এর বিপরীতে চিকিৎসকদের প্রতি মানুষের আকাঙ্ক্ষা ক্রমাগত এত উঁচুতে উঠতে থাকে যে ঠিক তখন থেকেই যুগ যুগ ধরে প্রত্যাশা আর প্রাপ্তির দোলাচলে দুলতে দুলতে সমাজের কাছে হেরে যায় চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থা। তাই মধ্যযুগে এসে চিকিৎসকেরা সামাজিকভাবে নিগৃহের শিকার হতে থাকেন। মধ্যযুগে পৃথিবীর সব দেশের সমাজপতিরা চিকিৎসকদের প্রতি ছিলেন অত্যন্ত নির্দয়। যেমন এই ভারতবর্ষে চিকিৎসকরা যখন কোনো রুগী দেখতে যেতেন তখন তারা বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতে পারতেন না। তাদেরকে ঢুকতে হতো বাড়ির পেছনের দরজা দিয়ে, যে দরজা দিয়ে নিম্ন বর্ণের লোকেরা প্রবেশ করত। রোমান সাম্রাজ্যের চিকিৎসকদের কাজ দেওয়া হতো দাসদের পদমর্যাদায়। গ্রিসের চিকিৎসকদের খুব নিচু জাতের কারিগর হিসেবে মনে করা হতো। আর মধ্যযুগের সাহিত্যেও রয়েছে চিকিৎসকদের নিয়ে ব্যাপক নেতিবাচক ছাপ এবং ব্যঙ্গ বিদ্রুপ। যেমন শেক্সপিয়র চিকিৎসকদের চিটার্স ও মাউন্টেরেক্স অর্থাৎ প্রতারক বলেছিলেন। ফরাসি নাট্যকার মolièreর ব্যঙ্গ নাটকের প্রধান উপজীব্য ছিল চিকিৎসকদের নিয়ে ঠাট্টা, তামাশা আর ব্যঙ্গ বিদ্রুপ।
তবে এই অবস্থার আবার পরিবর্তন হতে শুরু করে অষ্টদশ শতাব্দীতে। তখন কলোনি মাস্টাররা যাচ্ছিলেন সারা দুনিয়াতে, কারণ তখন যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। সেইবারই সর্বপ্রথম তরুণ চিকিৎসকদের নেওয়া হয়েছিল সেনাবাহিনীতে এবং একটি সুসংগঠিত বাহিনীর সদস্য হিসেবে তারা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েন এবং মাটি ও মানুষের খুব কাছাকাছি গিয়ে তারা চিকিৎসা সেবা দিতে শুরু করেন। আর এভাবেই আরও অনেকগুলি ধাপ পেরোনোর পরে 19 শতকের মাঝামাঝি এসে সমাজ একজন সৎ এবং আদর্শবাদী মানুষ হিসেবে চিকিৎসকদের দেখতে শুরু করলো। আর এভাবে চিকিৎসক এবং চিকিৎসা পেশাকে একটি আস্থা এবং বিশ্বাসের জায়গায় পৌঁছার ক্ষেত্রে সভ্যতার প্রায় 2000 বছর লেগেছিল। কিন্তু 2000 বছরের দীর্ঘ পথ পরিক্রমার পরেও বর্তমান যুগে অর্থাৎ 21 সেঞ্চুরিতে এসে বিজ্ঞান যখন এত উৎকর্ষতা সাধন করেছে, তখনও স্বাস্থ্য বা চিকিৎসার মতো একটি স্পর্শকাতর জায়গাতে কেন এত অভিযোগ? উত্তরটি আসলে এক কথাতেই দেওয়া সম্ভব, আর সেটি হচ্ছে দেশের চিকিৎসা বা চিকিৎসা ব্যবস্থাপনার প্রতি আমাদের নেতিবাচক মনোভাব। আমাদের দেশের চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থাপনার ব্যাপারে সাধারণ মানুষ যেই সমস্ত ন্যারেটিভ পোষণ করেন তার অধিকাংশই নেতিবাচক, আর এই নেতিবাচকতা থেকেই জন্ম নেয় অসন্তোষ আর অভিযোগের। আর এই অভিযোগগুলির একসময় ভায়োলেন্স আকারে বিস্ফোরিত হয় ফ্রন্ট লাইনে থাকা ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যসেবা দানকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপর। সারা দুনিয়াতে স্বাস্থ্য খাতের এই ভায়োলেন্সের ব্যাপকতা এতই তীব্র যে 2002 সালে WHO-কে ওয়ার্ল্ড রিপোর্ট অন ভায়োলেন্স অ্যান্ড হেলথ প্রকাশ করতে হয়েছিল। 2021 সালে বাংলাদেশের চিকিৎসক নিগ্রহের যে ঘটনাগুলো ঘটেছে তার উপর ভিত্তি করে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত স্বাস্থ্যকর্মী কর্মক্ষেত্রে নিগ্রহের শিকার হয়েছেন তার 91% সরকারি বা পাবলিক। চিকিৎসা বিজ্ঞানের গবেষণা সংক্রান্ত ডেটাবেস ম্যাডলাইনে ভায়োলেন্স সংক্রান্ত কিওয়ার্ড দিয়ে সার্চ করলে দেখা যাবে স্বাস্থ্য খাতের এই ভায়োলেন্সের সূচনায় হয়েছিল 80-র দশক থেকে। চলুন দর্শক, এবারে খোঁজার চেষ্টা করি অভিযোগের কিছু কারণ এবং কিছু প্রতিকারের উপায়। দেশের জিডিপি অনুসারে হেলথ বাজেট 2012 সালের পর থেকে ক্রমাগত কমতে বর্তমানে 2% এসে ঠেকেছে। দক্ষিণ এশিয়াতে এটি প্রায় 5.5%। প্রাইভেট সেক্টরে চিকিৎসা খরচ বহন করতে গিয়ে দেশের প্রায় 4 ভাগ মানুষ প্রতি বছর দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। এটির একটি আবিধানিক নাম আছে, মেডিকেল পভার্টি ট্র্যাপ বা দারিদ্র্য ফাঁদ নামে। হার্ভার্ড মেডিসিন স্কুলের সোশ্যাল মেডিসিনের শিক্ষক পল ফার্মার এটিকে বলেছেন স্ট্রাকচারাল ভায়োলেন্স, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির স্বাস্থ্যসেবা গ্রহীতা এবং আপনার কোন অসুখের জন্য কী ধরনের স্বাস্থ্যসেবা প্রয়োজন, অর্থাৎ প্রায়োরিটি বেসড ট্রিটমেন্ট বা অগ্রাধিকারের ভিত্তিতে স্বাস্থ্যসেবা। আর যেটি সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের দেশের স্ট্রাকচারাল হেলথ বাজেটের উপর, এবং যে বাজেটের ফলে রোগী নিজেই প্রথমে শিকার হন স্ট্রাকচারাল ভায়োলেন্সের, আর রোগীর স্বজনরা এই স্ট্রাকচারাল ভায়োলেন্সের ফিজিক্যাল এম্বডিমেন্ট হিসেবে দেখেন তার সামনে থাকা চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের। আর তখন তারা কোনো কিছু না জেনে না বুঝে পাল্টা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হন। WHO-এর মতে সারা দুনিয়াতে 38% স্বাস্থ্যকর্মী সারা জীবনে অন্তত একবারের জন্য এই স্ট্রাকচারাল ভায়োলেন্সের শিকার হয়ে থাকেন। একজন মানুষের প্রফেশনাল লাইফ বিবেচনায় এটি একটি মারাত্মক নেতিবাচক দিক, কারণ পৃথিবীর অন্য কোনো পেশার ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে না। চলুন এবারে দৃষ্টি দেয় একজন চিকিৎসক এবং তার রোগীর মধ্যে বিদ্যমান যে বিশাল মনোমেন্টাল টাস্ক আছে সেই দিকে, অর্থাৎ একজন চিকিৎসক তার রোগীকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেন, অন্যদিকে একজন রোগী তার অসুখ এবং তার চিকিৎসককে কিভাবে দেখেন। দ্য নেচার অফ সাফারিংস বইতে বলা হয়েছে, একজন মানুষ যখন রোগাক্রান্ত হন তখন তার মানব সত্তার অনেক কিছুই তছনছ হয়ে যায়। তার ব্যক্তি সমগ্রতা ভেঙে জন্ম নেয় সাফারিংসের। আর মেডিসিনের টেক্সট বুক হেরিসনে বলা হয়েছে, হাসপাতাল হচ্ছে একটি ইন্টিমিডেটিং এনভায়রনমেন্ট যেখানে রোগীর সেন্স অফ রিয়েলিটি অল্টার হয়ে যায়। যে সেন্স অফ রিয়েলিটি হচ্ছে তার ব্যক্তিময়তা, মানুষ হিসেবে তার এন্টিটি। আর সেটি হারিয়ে গেলে সে তখন তার নিজস্ব জগৎকে হারিয়ে ফেলে, আর সে তখন হয়ে যায় নৈবত্তিক, হয়ে যায় হাসপাতালের বেড এবং কেবিন নাম্বার। যেমন আমরা বলতে শুনি 304 নম্বর কেবিনের পেশেন্ট বা 10 নম্বর বেডের পেশেন্টটি, বা ডাক্তার চক্রবর্তী স্যারের রোগীটি, বা সেই কার্সিনোমার রোগীটি। রোগীর হারিয়ে ফেলা সেই জগৎ এবং হাসপাতালের নৈবত্তিক কেস নাম্বার দিয়ে সাজানো সেই দুর্বল লিঙ্কই হচ্ছে একজন চিকিৎসক এবং তার ব্যক্তিময়তা। একজন চিকিৎসক যখন গড়ে উঠতে থাকেন সে তখন তার ব্যক্তিময়তা আস্তে আস্তে হারাতে থাকেন, জগৎ সম্পর্কে তার রিয়েলিটি বদলাতে থাকে। বাইরন গৌডের একটা অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি আছে এটি নিয়ে। এই বইতে তিনি দেখিয়েছেন কিভাবে মেডিকেল স্কুলে শুধু নতুন শব্দই শেখানো হয় না, কিভাবে একজন মেডিকেল শিক্ষার্থীর একটি নতুন জগৎ নির্মাণ করা হয় এবং এর ফলে কিভাবে একজন মেডিকেল শিক্ষার্থীর ভিজুয়াল মেটাফোর বদলাতে থাকে।
অ্যানাটমির কাছে যেটি ত্বক বা অনুভূতির অঙ্গ, সেটিকে সে দেখতে শুরু করে তার শিক্ষার সামগ্রী হিসেবে, যা মাইক্রোস্কোপের নিচে দেখার অবজেক্ট। আসলে মোটা দাগে বলা যায় চিকিৎসাবিদ্যা একজন চিকিৎসককে যে বিপুল জ্ঞান সম্ভার দেয়, এতে একজন রোগী তার নিজের শরীর এবং তার অস্তিত্ব সম্পর্কে একেবারে হীনমন্যতায় ভোগেন, যেটিকে দর্শনের ভাষায় বলা হয় এপিস্টোমোলজিক্যাল হাইপোকন্ড্রিয়া, যা এক ধরনের নমনীয় হিংসা। তাই বলা যায় এই হিংসা প্রথমেই ধারণ করেন ডাক্তার নিজেই। খেয়াল করলে দেখবেন, একজন রোগী যখন সে তার ডাক্তারকে তার রোগের অন্তর্গত কোনো ক্লিনিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করেন, তখন কোনো ডাক্তার অবলীলায় বলে বসেন, আপনার এটা বোঝার দরকার নাই, আপনি তো আর ডাক্তার না। তাই বলে কোনো চিকিৎসক কখনোই কিন্তু ওনার ব্যক্তিগত জায়গা থেকে এই ধরনের কথা বলেন না। এটি হচ্ছে বিজ্ঞানের ভিত্তিতে চিকিৎসাবিদ্যা সিলেবাসের আর একটি অন্তর্গত দুর্বলতা। যেমন আর্থার ক্লিনম্যানের ইলনেস নেগেটিভ বইতে বলা হয়েছে, ডাক্তারদের সিলেবাসে শুধু এই বিশ্বাস জন্মানোর প্রয়াস থাকে যে ডাক্তারদের জানার প্রয়োজন শুধু রোগীর বায়োলজি, রোগীর সাইকোলজিক্যাল, সোশ্যাল, কালচারাল অ্যাসপেক্ট জানাটা জরুরি না। তাই একজন রোগীর জীবনে একটি রোগ যখন একাধিক অর্থ নিয়ে হাজির হয়, তখন একজন চিকিৎসক এটিকে কেবলমাত্র বায়োলজিক্যাল মডেলের ভেতরেই রাখেন। তাই তখন তিনি কোনো বায়োসোশ্যাল এন্টিটিকে চিকিৎসা করেন না, তিনি কেবল চিকিৎসা করেন একটি বায়োলজিক্যাল এন্টিটিকে। বায়োসোশ্যাল থেকে যখন বায়োলজিকে আলাদা করা হয়, তখনই শুরু হয় এন্টিটি রিডাকশন। আর এভাবে রিডাকশনিজমের উপর দাঁড়িয়ে আছে আমাদের চিকিৎসাবিদ্যা। অথচ আমরা যেদিকে তাকাই না কেন, চারিদিকে আছে মানুষ, তার সমস্ত অপ্রাপ্তি, আকাঙ্ক্ষা আর অসাম্য নিয়ে। আর এভাবেই একজন মানুষকে বাদ দিয়ে আমরা হামলে পড়ি তার রোগের উপরে, রোগীর মধ্যে হাজির থাকা বায়োসোশ্যাল এন্টিটিকে বাদ দিয়ে রোগের মধ্যে থাকা বায়োলজিক্যাল এন্টিটির উপরে। আর এভাবেই শুরু হয় প্রসেস অফ ডিহিউম্যানাইজেশন। আর এই প্রক্রিয়াটিকে অনেকটাই প্রভাবিত করে মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। আর এই মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটি অংশ হচ্ছে আমাদের দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো। তারা অনেক সময় একজন চিকিৎসকের ক্লিনিক্যাল জাজমেন্টকে প্রতিস্থাপিত করেন। বিষয়টি নিয়ে একজন সাধারণ রোগী কখনোই চিন্তা করবেন না। তবে একজন রোগী ডাক্তারের চেম্বার থেকে প্রেসক্রিপশন হাতে নিয়ে বের হবার পরে যখন ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিপ্রেজেন্টেটিভগণ তার প্রেসক্রিপশন দেখার জন্য টানা হেঁচড়া শুরু করেন, তখন তিনি মনে মনে কনফিউজড হন এবং অনেক নেতিবাচক চিন্তা তখন তার মাথায় ঘুরপাক খেতে থাকে। আমাদের সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় আরও অনেকগুলি পর্যায় বা ধাপ আছে, যেগুলি একজন সাধারণ রোগীকে অনেক সময় কনফিউজড করে এবং তাকে নেতিবাচক ভাবনার জগতে ঠেলে দেয়। তাই একজন রোগী তার কমন সেন্স দিয়ে রিয়েলাইজ করে এবং ধারণা করে সে হয়তো সঠিক চিকিৎসা পাচ্ছে না বা সামথিং ওয়াজ রং। তাই তার মধ্যে থাকা ছাইচাপা আগুন মাঝে মাঝে উদ্গীরিত হয় ফ্রন্ট লাইনে থাকা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর। আমাদের দেশেও অনেক চিকিৎসক আছেন যারা অনেক সততার সাথে এবং যত্ন সহকারে চিকিৎসা করেন এবং অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও খুব ভালো এবং মানসম্পন্ন চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তারপরেও আমরা চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমাই কেন? সেটি আগেই বলেছি দর্শক, চিকিৎসা ব্যবস্থার প্রতি আমাদের নেতিবাচক মনোভাব এবং আমাদের দেশের রোগী এবং চিকিৎসকদের মধ্যে যে বিশাল মনোমেন্টাল টাস্ক বিদ্যমান, সেটিও অত্যন্ত নেতিবাচক। এক্ষেত্রে অবশ্য দেশের গণমাধ্যমগুলো পজিটিভ ভূমিকা রাখতে পারেন। কেবল অভিযোগ নয়, তারা স্বাস্থ্য খাতের পজিটিভ ম্যাটারগুলি নিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমনে একটি পজিটিভ ইমেজ ক্রিয়েট করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন এবং দেশের স্বাস্থ্য খাতের সুনাম ফেরানোর জন্য এটি এই সময়ের জন্য অত্যন্ত জরুরি একটা কাজ। কিন্তু মাঝে মধ্যে আমাদের গণমাধ্যমগুলোতে স্বাস্থ্য খাত নিয়ে যে সংবাদগুলি আমরা প্রচার হতে দেখি, তার অধিকাংশই নেতিবাচক। আর এই নেতিবাচক সংবাদগুলো প্রচার করা হয় কেবলমাত্র মানুষের ইমোশনকে পুঁজি করে টিআরপি বাড়ানোর উদ্দেশ্যে, যেখানে সত্য আর মিথ্যে যাচাইয়ের প্রসঙ্গটা থাকে খুব আপেক্ষিক। যেহেতু দেশের মোট স্বাস্থ্যসেবার আউটডোর সার্ভিসের 80% এবং ইনডোর সার্ভিসের 60% দিয়ে থাকে প্রাইভেট সেক্টরগুলো, তাই বেশিরভাগ ক্ষেত্রেই দেশের প্রাইভেট বা বেসরকারি হাসপাতালগুলোই এই সকল নেতিবাচক সংবাদের শিরোনামে পরিণত হয়। অভিযোগ ভুল চিকিৎসার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা পরে আর সেই নেতিবাচক সংবাদটির কোনো ধারাবাহিক প্রতিবেদন প্রচার হতে দেখি না, কারণ অধিকাংশ ক্ষেত্রেই প্রচারিত সংবাদটির বিষয়বস্তু শতভাগ সত্যি থাকে না। অনেক সময় হাসপাতালের বিল না পরিশোধ করার উদ্দেশ্যে ভুল চিকিৎসার অভিযোগকে সামনে নিয়ে আসা হয় আমাদের মাথায় জেঁকে বসা স্বাস্থ্য খাতের ব্যাপারে সেই প্রাগ ঐতিহাসিক নেতিবাচক চিন্তা চেতনা থেকে। তাই কোনো বেসরকারি হাসপাতালে কোনো অভিযোগের প্রসঙ্গ উঠলেই বেশিরভাগ ক্ষেত্রে রোগীর স্বজনেরা সংশ্লিষ্ট দপ্তর অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে বাদ দিয়ে শরণাপন্ন হন গণমাধ্যমের।
এক্ষেত্রে গণমাধ্যমগুলোকে মেধাভিত্তিক অনুসন্ধানের ভিত্তিতে সকল পক্ষের বক্তব্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত। তা না হলে আমাদের স্বাস্থ্য খাতের সুনাম ক্রমাগত আরও নষ্ট হতে থাকবে এবং দেশে বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য খাতের বিনিয়োগও ক্রমাগত কমতে থাকবে। কারণ স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার আগে একজন উদ্যোক্তা মনে করবেন তার বিনিয়োগটি হয়তো নেতিবাচক বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হতে যাচ্ছে। যেহেতু দেশের মোট স্বাস্থ্যসেবার সিংহভাগই দিয়ে থাকে বেসরকারি খাত, তাই এই খাতের দিকেও সকলের মনোযোগী হওয়া উচিত। আর বেসরকারি হাসপাতালগুলোকেও সততার সাথে যৌক্তিক মূল্যে মান সম্পন্ন সার্ভিস প্রোভাইড করার ব্যাপারে আরও বেশি মনোযোগী হওয়া উচিত। দর্শক, আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, তাই শেষ করার আগে বলবো, স্বাস্থ্য খাতের এই স্ট্রাকচারাল ভায়োলেন্স প্রতিরোধ করার জন্য এবং এর সুনাম ফেরানোর জন্য জাতীয় বাজেটে আমাদের স্বাস্থ্য খাতকে আরও প্রায়োরিটি দেওয়ার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে একটি যোগ উপযোগী আধুনিক এবং জনবান্ধব স্ট্রাকচারের উপরে দাঁড় করানো উচিত। অভিযোগগুলো যেন ভায়োলেন্স আকারে বিস্ফোরিত না হয়, সেই জন্য অঞ্চলভিত্তিক অভিযোগ ডিসপোজাল সেন্টার গড়ে তোলা উচিত, যেখানে সকলেই তদন্ত সাপেক্ষে তার অভিযোগটির প্রতিকার পাবেন। এতে করে হাসপাতালগুলোতে ভায়োলেন্স কমতে থাকবে। গণমাধ্যমগুলোকে আরও দায়িত্বশীলতার সাথে পজিটিভ সংবাদগুলো পরিবেশন করা উচিত। স্বাস্থ্য খাতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি না বদলালে এবং ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে স্বাস্থ্য খাত প্রসারিত না হলে একসময় আমরা সকলে মিলে একসাথে বিপদে পড়ব। সুপ্রিয় দর্শক, আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।